আরাকান আর্মির লোক গিয়া আপা দস্যু, বাংলাদেশের ড্যানিটা কিডন্যাপ, টিএনও থানচি কিডন্যাপ, অস্ত্র লুটপাট, ইভেন বান্ধব সব এই আরাকান আর্মি এরা করতো। ইভেন চায় না এরা যাক, এদের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। এই খাইরাদা সে 3টা সাম্পান অস্ত্র নিয়ে আসতেছিল, তার র বুঝাইলো তুমি এইদিকে ব্যবসা করো কেন, আমাদের শ্রীলঙ্কার দিকে ব্যবসা করো ওই তামিলদের সাথে। এই বুঝাইয়ে তারা নিয়ে যায় পোর্ট ব্লেয়ারে। ওইখানে খাইরাদা সহ 6 জনকে মারা হয়, বাকিদেরকে জেলে পাঠানো হয় কলকাতার জেলে। এই প্রেক্ষাপটে আক্রমণ করা হয়, কোনো লোককে কিন্তু জেলে দেওয়া হয় নাই। তারপরে এরা মারামারি করছে, গোলাগুলি করছে আমার সাথে, বলছি সারেন্ডার করো, করে না। এই আরণকে আবার শক্তিশালী করো, অর্গানাইজ করো। তা আমি বললাম আমি কি করব, আপনি বলেন, আমি যে অস্ত্রগুলি উদ্ধার করছি এগুলি আমি দিয়ে দিব। আমাদের কোর্টে যেহেতু মামলা হয়েছে, খালি লিখতে হবে আনফিট ফর সার্ভিস। আমাকে উল্টা চাপ দিয়ে ধরা হয়তো, অস্ত্র পাইছে লোক কোথায়, আমি কি তাবিজ পড়া জানি নাকি আপা যে এখানে অস্ত্র আছে লুকানো, কেউ না দেখাই দিলে? এরা আমাদের সাহায্য করতো ওদের ওয়ারলেস সেট দিয়ে, যে স্যার এই তথ্য আসতেছে স্যার, ওরা মায়ানমার এটা করতে চাচ্ছে। আমরা জানতাম, আমি জানাইতাম। আরসা নিজেরা রেপ করে এই রাখাইন মেয়ে জ্ঞানদানটা বাদে ওখানে প্রথমে আরসা নিজেরা নাশাকার অস্ত্র নিয়ে আসে, তখন তারা সুযোগ পায়, চাপ সৃষ্টি করে এবং মায়ানমার ইশারা দেয় এই আজকের আরাকান আর্মি রাখাইনদের এদের সাইজ করো। আপনি তো অনেক অভিযান করেছেন, অনেক অপারেশন করেছেন এবং বলা হয় যে মানে আপনার এই অপারেশনগুলোর কারণেই আপনার উপরে এত অত্যাচার বা ইয়া হয়েছে বলা হয় যে, এবং বলা হয় যে 2001 থেকে 3 পর্যন্ত অনেক ধরনের অপারেশন করেছেন। ইভেন আপনি নাইক্ষংছড়িতেও অনেক অপারেশন আছে। এইগুলি নিয়ে একটু যদি বলতেন এই অপারেশনগুলি। এবং একটা অপারেশন কথা আমি ওই দিন ইয়েও করছিলাম যে ওই যে আরাকান নুপা, যেটা না ন্যাশনাল ইউনাইটেড পার্টি অফ আরাকান, আর আরেকটা হলো আর্নো, এদের সাথেও আপনার একটা অপারেশন আছে। এই অপারেশনগুলির কথা আমি বিডিআরে প্রথমে যেতে চাই নাই, ইনফ্যান্ট্রি অফিসার, আমি চাকরি করব সেনাবাহিনীতে। তা আমাকে পাঠানো হলো, একজন অফিসার উনি মিশনে আছেন, আমার যারা পোস্টিং করে MS ব্রাঞ্চ, তার সুবিধাতে তাকে ওই জায়গায় দেওয়া হয়। আমি বললাম সবচেয়ে খারাপ ইউনিট কোনটা, হিলট্রাক্স, ওটাই দিবা। তোরা খুশি ছিল MS ব্রাঞ্চ, আমি মহলছড়ি যাব, হঠাৎ করে আমার পোস্টিং বিডিআরে, মেজাজ খারাপ হয়ে যায়। বর্তমান স্বরাষ্ট্র আমার উপদেষ্টা, ওনাকে বললাম স্যার এটা কি অসুবিধা নাই, তুই 3 মাস থাক, ব্যাটালিয়নটা নিয়ে 21 রাইফেল নিয়ে তুমি সিলেট চলে যাবা। তো এর মধ্যে আমার আসতে এতদিন লাগার কথা না। আমার বন্ধু ওই জায়গা ছাড়তে চাচ্ছিলেন, আমার বন্ধু ছিলেন অ্যাক্টিং সিও। তারপরে ওখানে যেহেতু ছিলাম, কিছু করা দরকার, কতক্ষণ বসে থাকা যায়। তখন কি আপা ওইখানে ছিল নুপা, ন্যাশনাল ইউনাইটেড পার্টি অফ আরাকান। নুপা অ্যান্ড আরানো দুইটা মিলে একসাথে কাজ করে। বাংলাদেশের ওই এলাকাটা ছিল আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন। এই দুইটা অর্গানাইজেশন মিলে আপনার পাহাড়ে ওই এলাকায় ছিল। আরেকটা ছিল RSO। এখন নুপা সম্বন্ধে এত নেতিবাচক প্রশ্ন হয়েছে খালেদা জিয়ার কাছে, এবং গোয়েন্দারা এমনভাবে উপস্থাপন করে নুপা এই করার পর। আর এই সময় দুর্ভাগ্য হলো খালেদা জিয়া বা বিএনপি সরকার তখন লুকিস্ট কনসেপ্টে যায়। লুকিস্ট কনসেপ্ট হলো রোহিঙ্গাদের, ওই মায়ানমার দাবি হলো আমাদের সন্ত্রাসীগুলো তুমি ক্লিয়ার করো, অর্থাৎ নুপা, আরানো, RSO ক্লিয়ার করো। জেনারেল রুমি DGFI উনি নাইক্ষংছড়ি গেছেন, আমি যাওয়ার আগে সবার সাথে বসে বলে দিয়েছেন তোমরা থাকতে পারবে না, রাষ্ট্রের সিদ্ধান্ত, তোমাদের চলে যেতে হবে, আমাদের অস্ত্র দিতে হবে। আমি যখন যাই তার 3 মাস পরে আরও 3 মাস ছিল, এনারা কোনো রেসপন্স করে নাই। তা আমাকে চাপ দিল DGFI থেকে কর্নেল রেজা, 2nd লং কোর্স আর্টিলারির, উনি ছিলেন কর্নেল GS কক্সবাজার, ব্রিগেডিয়ার মোতাহার বান্দামানের ব্রিগেড কমান্ডার। বসে নামগুলো বলে দিচ্ছি, অনেকে ভুল ধারণা আছে। আমার ব্যক্তিগত দর্শন হলো এরা মুসলমান, এরা মায়ানমারের বিপক্ষে যুদ্ধ করতেছে, সর্বাত্মক সহযোগিতা করা উচিত যতটুকু পারা যায়। আর আমি এটা জানি এদের প্রশিক্ষণ করানো হয় লিবিয়া থেকে, আমাদের শহীদ জিয়া করায় আনেন। এই অ্যাসেট নষ্ট করা যাবে না, অস্ত্র গোলাবারুদ পাওয়া যাবে, মানুষ দেওয়া যাবে না। ওইখানে বসে ব্রিগেডিয়ার মোতাহার, কর্নেল রেজা বসে সিদ্ধান্ত হয় যে আমি অস্ত্র দিব, কোনো মানুষ দিব না, একটা খোলসা করে ফেলি আপা। আমি যেহেতু যুদ্ধ করবো নিজে, আমি নিজেই করি, আমি খোলসা করে ফেলি জিনিসপত্র। এখন এই আরানো লোকগুলি আসলে দুষ্ট প্রকৃতি, এরা আমার সাথে কথা বলবে, কী হয়েছে না হয়েছে কথা বলতো না,
লুকায় চলতো। এদের নামে একটা অভিযোগ আমি বলি আপা, আপনি কক্সবাজার একটু খুললে পাবেন এই 2001 সালের দিকে বা 2 সালের দিকে 14 জন জেলে হত্যা, 14 জন জেলে মাছ ধরার ট্রলার, 14 জন মাঝি থাকলে বোঝেন কত বড় জেলে। 14 জন জেলেকে বরফের, যেখানে বরফ রাখে সেখানে আটকায়, আটকে সব মাছ নিয়ে যায় এবং ওই 14 জন জেলে মারা যায়, মামলা হয়, মৃত্যুদণ্ড হয়। এই 14 জন জেলে যে আক্রমণ করে দস্যু, এর প্রধান ছিলেন নুরুল আলম চৌধুরী। আচ্ছা, এই ভদ্রলোক রোহিঙ্গা, আনোয়ার এবং এই নুপার ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, নুপার প্রেসিডেন্ট হলেন ডক্টর কিমং। হ্যাঁ, এই ভাইস প্রেসিডেন্ট এই অপকর্ম করে। এই আনোয়ারের যে সামরিক প্রধান মিস্টার সেলিম, তার যে বডিগার্ড আশরাফ ব্যক্তিগত পিস্তল বেঁচে দেয়। বিয়ের সময় সে তাদের মুজাহিদের মেয়ে বিয়ে করে, তাকে 10,000 টাকা দাবি করছিল আমাকে দিবা, 10,000 টাকা দেয় নাই, সে পিস্তলটা বেঁচে দেয়। এরা এই সমুদ্র পথে জলদস্যু ডাকাতি হইতো আগে, শাপলাপুরে ডাকাতি হতো, রকেট লঞ্চার নিয়ে ডাকাতি করতো। সীমা সমুদ্র ওখান থেকে রকেট লঞ্চার উদ্ধার করা হয়। এখন সরকার চাচ্ছে না, আমি তো আমার গ্রাউন্ড ঠিক আছে, অস্ত্র বিক্রি, এদের মূল সমস্যা হলো ফিন্যান্স, টাকা পয়সা নাই। এদের 2 জন লোক আপা 2টা মুরং মেয়েকে রেপ করে ফেলে। 2 জন লোক অর্থভাবে ভেঙে যাচ্ছিল, 2 জনকে করে। আরও সকাল বিকাল সারাদিন মারামারি করে। আমার দেশে কি ঠেকা পড়ছে এদেরকে বাঁচিয়ে রাখা? তখন সিদ্ধান্ত হয় যে আরনোকে আমরা নিউট্রালাইজ করবো, আরএসকে টিকিয়ে রাখবো। কিন্তু আমার সিদ্ধান্ত না, সরকারের সিদ্ধান্ত। এবং মায়ানমারকে রাস্তায় আনবো যাতে লোকেশ রাস্তাটা হয়, বিদিষ্ট হয়, এই প্রেক্ষাপটে আক্রমণ করা হয়। কোনো লোককে কিন্তু জেলে দেওয়া হয় নাই। তারপরে এরা মারামারি করছে, গোলাগুলি করছে আমার সাথে, বলছি সারেন্ডার করো, করে না। এখন অনেকে অনেক কথা বলে, কোথায় তারা? হ্যাঁ, এরপরে এদের সাথে আমার সম্পর্ক হয়েছে। আমি ড্রাইভে ফিরে আসলে ডিজিএফআইয়ের সিটিআইবি ছিলেন এটিএম আমিন, উনি আমাকে বলেন আরনোকে আবার শক্তিশালী করো, অর্গানাইজ করো। তা আমি বললাম আমি কি করব? আপনি বলেন, আমি যে অস্ত্রগুলি উদ্ধার করছি এগুলি আমি দিয়ে দিব। আমাদের কোর্টে যেহেতু মামলা হয়েছে, খালি লিখতে হবে আনফিট ফর সার্ভিস, এটা বললেই কিন্তু কোর্ট আর মাথা কামাবে না। আমি এটা একেবারে দিয়ে আমি এটা বসি, আমি নিজে দিয়ে আসবো অস্ত্রগুলি। আমি খুশি হব যে এই মুজাহিদ যুদ্ধ করুক, অসুবিধা নেই, অস্ত্র নিয়ে লোকায় থেকে মারামারি না করলে হইলো। এরা বলতো না, আরএসও থেকে অস্ত্র আয় না, এদের দাও। এইটা তো আরএসও মানবে না। আরএসও লোকে সৌদি আরবের দর্শন, এরা লোকে মডার্ন। তারপর দেখেন আমি কি করছি, এর মধ্যে আমি চেষ্টা করছি যতটুকু অস্ত্র আরএসও ম্যানেজ করে টাকা পয়সা দিয়া নিতে পারে, নেজ্ঞা ওভারলুক করছি। একটা মুজাহিদের কাছে অস্ত্র থাকুক, এটাও তো বেটার আপা। আমি শিথিল্য সত্যখানি বলেন রাষ্ট্রের দায়িত্ব কলম করতে দেয়, অনেক সময় আছে না, দেখা না দেখার ভান করে, যতটুকু করা দরকার করছি আপা। বাট যখন পারি নাই যেটুকু, সেটুকু করতেই হবে। আমি চলে আসার পর আরেকটা অফিসার যান আমার জায়গায়, উনি বেশ অফেন্সিভ ছিলেন, উনি এতটা জানতেন না। ওনারই ব্যাচমেটরাই ডিজিএফআইতে ছিলেন, বাট ওনারা কমান্ডার ছিলেন, উনি জেনারেল হয়ে গেছেন, উনি কিছুই জানেন না। ওই সময় ব্রিগেড কমান্ডার যারা ছিলেন পরবর্তীতে, ব্রিগেড কমান্ডার জিওসিরা, এই যে জিয়াউর রহমান ট্রেনিং করাইছে, জানেনই না, বললেও বিশ্বাস করে না। আমাকে উল্টা চাপ দিয়ে ধরা হয়তো, অস্ত্র পাইছে লোক কোথায়? আমি কি তাবিজ পড়া জানি নাকি আপা যে এখানে অস্ত্র আছে লুকানো, কেউ না দেখাই দিলে? মাথায় এই বুদ্ধিটা নাই, কি বলবো আমি। আমার থেকে আমি আপা যতটুকু চেষ্টা করার দরকার আমি করছি, যাতে একটা ফেস থাকবে। কারণ মায়ানমারের ভাষা আমি বুঝি না, ওরা বুঝে। এরা আমাদের সাহায্য করতো ওদের ওয়্যারলেস সেট দিয়ে, যে স্যার এই তথ্য আসতেছে, স্যার ওরা মায়ানমার এটা করতে চাচ্ছে, আমরা জানতাম, আমরা জানাইতাম। এই যে 2017 সালে যে বাংলাদেশে সবই আসলো এবং ওদের যে জেনোসাইডের মতো যেটা হলো, তো আপনি কি মনে করেন যে এইটা মানে আপনাদের এই অপারেশনগুলো কি আসলে প্রভাব কতটুকু পড়েছে? আবার দেখেন এই কাজটা কেন হয়েছে বলেন তো? আপনি যে কাজ পারবেন না সুশ্রী দিবেন। আরসা নিজেরা করে, এই রাখাইন মেয়ে জ্ঞানদামটা বাদে ওখানে প্রথমে আরসা নিজে দেয় নাশাকার অস্ত্র নিয়ে আসে, তখন তারা সুযোগ পায়, চাপ সৃষ্টি করে এবং মায়ানমার ইশারা দেয় এই আজকের আরাকানি রাখাইনদের এদের সাইজ করো, এরাই সাইজ করছে। আজকে আমি এখনও যখন আমি বলি তোমরা ওদের সাথে মিশে যাও, আরাকান আর্মির সাথে মিশে কাজ করো, কোথায় সাথে মিশা যাবে না, এরাই আমাদের এত বছর টর্চার করছে। এই যে আজকে আরাকান আর্মি দেখেন, বাংলাদেশেরই 1/3 লোক রাখাইন, বান্দরবনের রাখাইন, সবার পরিবার বান্দরবনে। আমার অনেক সোর্স যারা আরাকান আর্মিতে যুদ্ধ করে, আমি একটারও খুঁজে পাই না
বান্দামানের সোর্স, সব ওখানে চলে গেছে। এখন কথা হলো এরা কি করবে কি করবে না আপা, 95 একবার যুদ্ধ করছে নদীপথে, সব খাইছে। এই সরকারও মনে চেষ্টা করছে, তখনও তারা ধরা খাইছে। তাদের তো আসলে নেতৃত্ব সৃষ্টি করার মতো নাই, নেতৃত্ব বানাইতে হবে, ট্রেনিং করে বানাইতে হবে, কেমন যুদ্ধ করতে হবে, এই এটিটিউড নাই, এখনো নাই আপা। এখন কি আসলে সম্ভব আমাদের দেশে যে যেই অবশ্যই সম্ভব, রোহিঙ্গাগুলি আছে তাদেরকে অবশ্যই সম্ভব পাঠানো? আপা। এখন এই সমস্যা সমাধানের দুইটা স্কোপ আছে, একটা হলো সামরিক যুদ্ধ করে নাও স্বাধীনতা, অথবা ডিপ্লোম্যাটিক ওয়ে, করিডোর প্রশ্ন যেটা আসছে। এখন যদি আরএসও আছে এখানে, আমি এখনও জানি, গত দুদিন আগে কথা হয়েছে আরএসওর সাথে, ওকে ভালো অস্ত্র মোটামুটি কম ভালো অস্ত্র আছে, বাট কয়দিন চলবে? বেশি দিন চলবে না, লাইন সাপোর্ট লাগবে তো আপা। এখন তারা প্রশিক্ষণ করে লোকজনকে, এই লোক দিয়ে আমাকে 2000-3000 লোক যদি হয় আপা, একটা আউটপোস্ট বাংলাদেশের সীমান্তের কাছে দখল করে, আমাদের ব্লেসিং থাকে, তোমরা চুপ থাকো, ঝামেলা করো না, আস্তে আস্তে আগাইতে পারবে, সম্ভব। এদের কোনো ডিফিকাল্ট সমস্যা না। এদের এলএফসির লাস্ট লাইনের এইটা তো একটা আমাদের লেম্বুছড়ি এলাকা যে ওই ক্যাম্পটা দখল করে নেই, এলাকা চারডালা পর্যন্ত একদিনই দখল করা সম্ভব, সমস্যা না। সমস্যা হলো ভীষণে ওদের লোক আমার বলতেছিল সেনাপ্রধান যে স্যার গেলেই তো সমস্যা, একদিনে একটা গুলি ছোড়ার সুযোগ পাইলে 4000 রাউন্ড গুলি হয়ে যায় একদিনে, তা আমি কেমনে সামলাবো? ওদের প্রশিক্ষণ নাই, তুমি তখনই গুলি করবা যখন নিশ্চিত এই গুলিটাতে মানুষ মারা যাবে, কারণ ছাড়া তো গুলি করা যাবে না। তো ওটা প্রশিক্ষণ একদম শুরুর দিকে আছে, বিল্ট ইন হয়নি। আমি বহুবার বলছি মিলো, ক্ষমতার কাছাকাছি থাকো, নাহলে কিন্তু ছিটকে যাবা। এখন হলে এক সামরিক প্রশিক্ষণ করে দখল করে একটা আউটপোস্ট দখল করে আস্তে আস্তে যাক না ভিতরে, আর ওদিকে মায়ানমারকে বলে বাকি রোহিঙ্গাদের মায়ানমারদের চাপ দেয় আরাকান আর্মিকে। আরাকান আর্মি হলো গিয়া আপা দস্যু, বাংলাদেশের ড্যানিটা কিডন্যাপ, টিএনও থানচি কিডন্যাপ, অস্ত্র লুটপাট, ইভেন বান্ধব সব এই আরাকান আর্মি এরা করতো। আমার দেশে এই নুপার আগে কে ছিল আপা? নুপার আগে ছিল কাপুয়াং, কাপুয়াং আগে ছিল খাইরাজা, এরশাদের শেষের দিকে। এই খাইরাজা হোয়াইক্যংয়ে তার অফিস ছিল, শাপলাপুরে ঘাটে ছিল, 12.7 বন্দুক নেতা জাহাজ ছিল, এটা নিয়ে লুটপাট করতো খাইরাজা। খাইরাজা অস্ত্র আনতো, আর 7 সিটার লোকরা এখান থেকে অস্ত্র কিনে নিয়ে দিত। এই খাইরাজা সে 3টা সাম্পান অস্ত্র নিয়ে আসতেছিল, তারই বুঝাইলো তুমি এদিকে ব্যবসা করো কেন, আমাদের শ্রীলঙ্কার দিকে ব্যবসা করো ওই তামিলদের সাথে। এই বুঝাইয়ে তারা নিয়ে যায় পোর্ট ব্লেয়ারে, ওইখানে খাইরাজা সহ 6 জনকে মারা হয়, বাকিদেরকে জেলে পাঠানো হয় কলকাতার জেলে। তখন খাইরাজা কমান্ডার মারা গেছে, তখন বানানো হয় কাপুয়াং। কিন্তু ডক্টর কিমং কাপুয়াংকে মানে না, সে নিজে একটা দল ভাগ করে ফেলে। এই সমস্যা বাদে এখানে 2 দল একে অপরে মারে। এবং ডক্টর কিমংয়ের যে সামরিক প্রধান ছিলেন তাকে ল্যাংড়া করে, এই আপনার ডক্টর কিমং ল্যাংড়া করে ইয়ারে কাপুয়াংয়ের সেনাপ্রধানরে। কাপুয়াংয়ের সেনাপ্রধান ছিল অরিজিনাল মেজর আর্মির। এই ল্যাংড়া হয়ে বললাম 22 ভদ্রলোক অনেক দিন ওই চাক মেয়ে বিয়ে করে থাকে, বাচ্চা কাচ্চা আছে। গত 1 বছর আগে না 1.5 বছর আগে মারা যায় ভদ্রলোক। আমি তার জিজ্ঞেস করছিলাম তুমি পারবা যুদ্ধ করতে? পারবো, তুমি ব্যবস্থা করো। সেম কাপুয়াংয়ের সাথে আমার দেখা হয়েছে। আমি এই প্যাটার্ন হলে আমি সবার সাথে মিশতে পারি, আমার যেই কালচার থাকে সেভাবে আমি চলি। কাপুয়াংয়ের সাথে গল্প ফ্রেন্ডলি সব কথা বলছে, কাপুয়াংয়ের সাথে আমি ওরকম কথা বলতাম, কিমংয়ের সাথে কথা বলতাম। এখন এরা এই মানে এদের হচ্ছে কি আসলে ফিনান্স সাপোর্ট না থাকলে যা হয়, আমরা এয়ারানো যেটা বলতেছেন, এরা বাধ্য হইতো অস্ত্র বিক্রি করার জন্য, অস্ত্র ভাড়া দিতে, চিংড়ির ঘাট লুট করার জন্য করতো। এইসব অনেক অভিযোগ ছিল রিজার্ভের অনেক অভিযোগ ছিল। রাষ্ট্র চাচ্ছে না, রাষ্ট্রের কারণে বোঝাতে ব্যর্থ হয়েছেন। আবার সাফল্য অর্জন করছেন ঠিকই 1 বছর পরে, আগে করেন নাই কেন? অ্যাডভোকেট নুরুল ইসলাম সাহেব উনি কমিউনিকেট করেন নাই, সেনাপ্রধান কমিউনিকেট করেন নাই, আরও চোখে বাঁচায় রাখা হয়েছে। আমার এখন প্রশ্ন, এই যে রোহিঙ্গা সমস্যায় তো আমরা এখন জড়িত, এদেরকে মানে বুঝায় শোনায় কি কোনোভাবে ফেরত পাঠানো? এটা আপনি পারবেন না যতক্ষণ পর্যন্ত ইউএন আছে। ইউএন চায় না এরা যাক, এদের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। এখন একটাই পথ, যুদ্ধ করে যাওয়া। আর কূটনৈতিকভাবেও তো সম্ভব, কূটনৈতিকভাবে করলে চীনকে সাহায্য নিতে হবে। চীনের সাহায্য ছাড়া এই সমস্যা সমাধান করতে পারবেন না। চীনের মায়ানমার সাহায্য করে সম্ভব, তেমন ডিফিকাল্ট না। মায়ানমারকে বলেন না, মায়ানমার তো রাজি হয়েছে, ওখান থেকে আপনি 20,000 সৈন্য মুখ করেন না, আর এখান থেকে পিছন দিক দিয়ে লেম্বুছড়ি দিয়ে চাকডালা দিয়ে আরও 20,000 ঢুকাই দেন। 40,000 ঢুকলে আরাকান আর্মি টিকতে পারবে? প্রশ্নই আসে না।